দেখুন, মমতাবালা ঠাকুরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে, মানে এই দুই মমতার যে বিষাক্ত কম্বিনেশন, এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুরবাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে। এখন মতুয়াগড় বলছে লোকে নাটকের শহর হয়ে গেছে। সেখানে ধুমধুমার শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে মারপিট, আহত বেশ কয়েকজন, দুপক্ষের অভিযোগ দায়ের, মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক। দেখুন, পুলিশ দলদাসের মতো কাজ করছে। মমতাবালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, মানে দুই মমতা, মমতা স্কয়ার, এই দুই মমতা মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে কিছু দুষ্কৃতী পাঠিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এই প্রশ্নটা করতে চাই, আমি বিগত কয়েকদিন ধরে করেছি, আবার করছি এবং শেষ পর্যন্ত করে যাব। সিএ আইন যখন পাশ হলো, সেই আইন পাশ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ফুটেজ আছে। একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন, আপনারা কেউ সিএতে অ্যাপ্লিকেশন করবেন না। মানুষ করেননি। মমতাবালা ঠাকুরের পক্ষের যারা মতুয়া, তারা নিশ্চয়ই করেননি, কারণ মুখ্যমন্ত্রী বলেছে। আজকে তাদের নাম যদি এসআইআর এ বাদ যায় সঠিক সময়ে সিএতে অ্যাপ্লিকেশন না করার জন্য, তো তারা তো দোষী নয়, দোষী তো মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় নিতে হবে। আমরা তো বলেছিলাম উল্টো কথা, আমরা বলেছিলাম আপনারা চোখ বন্ধ করে সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা নাগরিকত্ব পাবেন এবং সেই নাগরিকত্বের মাধ্যমে আপনাদের নাম ভোটে এসআইআর এ উঠে যাবে, ভোটার লিস্টে উঠে যাবে। আমাদের কথা শোনেননি আপনারা। দায়টা কার? শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তো দায় তো বিজেপি হতে পারে না, দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আপনারা এই কাজ করেছেন। দেখুন, মমতাবালা ঠাকুরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে, মানে এই দুই মমতার যে বিষাক্ত কম্বিনেশন, এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুরবাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে। আমরা চাই না যে ঠাকুরবাড়ি রাজনীতির আখড়ায় পরিণত হোক। ঠাকুরবাড়ি আমাদের জন্য শ্রদ্ধাস্থান, আমাদের জন্য তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্রে এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা মনে করি যে ঠাকুরবাড়ি থেকে এই ধরনের রাজনীতি দূরে থাকা উচিত। এবং শান্তনু ঠাকুরের সাথে গতকাল আমার কথা হয়েছে মাননীয় মন্ত্রীর সাথে, এবং তিনি উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, প্রয়োজনে আগামী দিনে আরো উপযুক্ত ব্যবস্থা নেবেন। আপনারা দিকে দিকে পালন করছেন, আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ন্যাশনাল লাইব্রেরিতে আপনাদের একটা বিশেষ সম্মেলন রয়েছে, সার্বিকভাবে আজকের দিনটা আপনারা কিভাবে কাটাচ্ছেন? দেখুন, আমরা অটলজির জন্মদিনকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালন করছি, অটল জয়ন্তীকে, এবং তার 100 থেকে 101তম বছর পূর্ণ হচ্ছে। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অটল বিহারী বাজপেয়ী হচ্ছে এটা এমন একটা মহীরুহ, যে তাকে কেন্দ্র করে অন্যান্য সমস্ত রাজনীতি আবর্তিত হয়েছে। এবং অটলজি সম্পর্কে এমন একটি কথা বলা হয় যে তিনি হচ্ছে অজাত শত্রু। সর্ব রাজনৈতিক আঙিনায়, সর্বদলের রাজনৈতিক আঙিনায় যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আমরা চাই যে অটলজির এই রাজনৈতিক যে সংস্কৃতি, তাকে যেভাবে মোদিজি বহন করে নিয়ে চলেছেন, আগামী দিনে তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গেও এই ধরনের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি আমরা আনতে চাই। শুরু হতে চলেছে এসআইআর এর শুনানি পর্ব। জোড়া ভার্চুয়াল বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকবেন লক্ষাধিক নেতা, বিএলএ টুরা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে যেমন করে হোক তাদের যারা ভোট ব্যাংক, তাদের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান বাংলার যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে, অর্থাৎ সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, তারাও তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন বলে আমার মনে হয় না। তারাও বুঝতে পেরেছেন তাদের শুধু ব্যবহার হয়, তাদের বোমা বাঁধার কাজে লাগে, তাদের দাঙ্গা করার কাজে লাগে। তারা জেলে যায়, তাদের পরিবারের লোকেরা জেলে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকেরা করে খায়। সুপ্রিম কোর্টের ডেডলাইনের মধ্যে কেন আর্জি করে পোস্টিং পেলেন না অনিকেত মাহাতো? এই প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের একাংশ কাল যান, পুলিশের সঙ্গে দীর্ঘ বচসা হয়, কিন্তু ফিরতে হয় খালি হাতেই অনিকেত মাহাতো। দেখুন, আমি এই ঘটনা দেখেছি সংবাদ মাধ্যমে, এবং তাতে দেখলাম পশ্চিমবঙ্গের পুলিশ অদ্ভুতভাবে বলছে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কিছু বলতে পারবো না। মানে যে রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে রাজি নয়, সেই রাজ্যের পুলিশকে দিয়ে কি গণতান্ত্রিক কোনো কাজ কি হতে পারে? আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দিয়ে গোটা নির্বাচনটা, আগামী যে নির্বাচনটা আসছে, অন্য কাউকে দিয়ে করানো উচিত। সুপ্রিম কোর্টের এটা ভাবা উচিত যে তার অর্ডারকে যারা অমান্য করে, অনিকেত আমাদের দলের কেউ না, বা আইডিওলজিক্যালি অনিকেত হয়তো ভিন্ন চিন্তাধারায় বিশ্বাস করে, কিন্তু আমরা মনে করি আইন যেখানে বলছে যে অনিকেত মাহাতোকে রিস্টেন করতে হবে, আর্জি করে নতুন করে পুনর্নিয়োগ করতে হবে,
অবশ্যই আদালতের রায়কে মানতে হবে। আমাদের সরকার হলে আমরা বলতাম হ্যাঁ আমরা মানবো। যে কঠিন সময়ে ডাব্লিউবিসিএস অফিসাররা কাজ করছেন এসআইআর এর মধ্যে, সরকার তাদের পাশে আছে, মানে কোথাও কি এসআইআর কে এভাবে প্রভাবিত করছে? এসআইআরকে প্রভাবিত করার এটা চেষ্টা, এবং এইভাবে বহু ধরনের চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়। যেহেতু আপনারা জানেন ইআরও এবং এইআরও এরা মূলত ডাব্লিউবিসিএস অফিসার, তাদেরকে দিয়ে এইভাবে কাজ সামলানোর চেষ্টা করা হচ্ছে। আমরাও ছেড়ে দেবো না, আমরা নজর রাখছি। মনে রাখবেন, আপনার চাকরি গেলে কেউ বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, কারণ কোর্ট আপনার চাকরি, আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সম্মুখীন হতে হবে। সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। হাওড়া পুরসভায় জনসংখ্যার নিরিখে ওয়ার্ড বাড়াতে চাইছে রাজ্য সরকার। এদিকে দেখা যাচ্ছে যে হাওড়ার যে পুরো এলাকা, সেখান থেকে 2 লক্ষ ফর্ম ফেরতই আসেনি এসআইআর পর। তাহলে জনসংখ্যা কিভাবে? দেখুন, এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট ব্যাংক, যারা পিসির পকেটে থাকে, ভোটের সময় বেরিয়ে আসে, আবার ভোটের পার হয়ে গেলে ঢুকে যায় পকেটে। আপনি দেখতে পাবেন না, এরা অদৃশ্য, এদেরকে পাওয়া যায় না। এবং এইভাবেই সংখ্যা বাড়ছে। এবং মনে রাখবেন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা, মানে দুটো হয়, একটা স্কেল হয় স্বচ্ছ আর একটা হচ্ছে নোংরা, হচ্ছে সব থেকে মানে কি বলবো, সব থেকে বেশি দূষিত, অপরিষ্কার একটি কর্পোরেশন, যেখানে বিজেপি শাসিত ইন্দোর হচ্ছে নাম্বার 1 ভারতবর্ষের সব থেকে পরিষ্কার কর্পোরেশন বা পরিষ্কার পৌরসভা। আর মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা, সব থেকে অপরিচ্ছন্ন পৌরসভা বা কর্পোরেশন। মানে চোখ নষ্ট হয়ে গেছে, প্রায় হাত পুড়ে গিয়েছে, আর এসএসসি মে ভর্তি, এবং যা বাড়িতে ঘটনা ঘটেছে সে আনারসে মানে পলাতক। দেখুন, এ তো বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা, দক্ষিণ 24 পরগনা, পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে, এবং বহু বছর ধরে এটা চলছে। কেন হয়, এই যে আলোচনাগুলো তো করা দরকার। আজকে সংখ্যালঘু সম্প্রদায়, যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মুখ্যমন্ত্রী 100% পান, 100% ভোট পান, আজকে তাদের মধ্যে এই প্রশ্নটা কেন উঠছে না? হাতটা উঠলো কার? যে ব্যক্তির নাম বললেন, সে কি ক্লাস 4-এর স্টুডেন্ট উঠেছে, তার বাবার সম্ভবত পলাতক বা সেই বাড়ির মালিক পলাতক। তো বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আনার শেখ। কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? কেন বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো তো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে, অভিষেক ব্যানার্জির বাড়ি?